ঘটনাটা ঘটেছিল কিছুক্ষণ আগে। একটা জটিল ওটি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে সে হাসপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হাইওয়েতে গাড়ি চালানোর সময় হঠাৎ সৌহার্দ্য অনুভব করলো তার গাড়ির ব্রেক কাজ করছে না। স্টিয়ারিং হুইলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। গাড়িটা যেন কোনো এক অশুভ গন্তব্যের দিকে ছুটে চলেছে। সেই মুহূর্তের জন্য সৌহার্দ্যের মস্তিষ্কের সব বোঝ যেন স্থবির হয়ে গিয়েছিল। সে শুধু একটা কথাই ভেবেছিল, আজকের এই বিদায়ের পর হয়তো হৃদির সাথে তার আর কোনোদিন দেখা হবে না। মৃত্যুর সেই দোরগোড়ায় দাঁড়িয়েও সৌহার্দ্যর মাথায় কেবল হৃদির কথাই ঘুরছিল। তার মনে হচ্ছিল সে যদি আজ চলে যায় তবে হৃদি হয়তো অন্য কারো হয়ে যাবে, তাকে চিরতরে ভুলে যাবে। এই তীব্র আকাঙ্ক্ষা আর যন্ত্রণা তাকে যেন ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। নিজেকে স্থির রাখার শেষ চেষ্টাটুকু করে গাড়িটাকে রাস্তার পাশে একটি বড় গাছের সাথে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। প্রচণ্ড গতিতে ধাক্কায় গাড়িটা দুমড়ে মুচড়ে গেলেও সৌহার্দ্য ভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। শরীরে সামান্য আঘাত আর যন্ত্রণা থাকলেও প্রাণে সে রক্ষা পেয়েছে। রাত প্রায় 2টো। রিভার দু চোখে ঘুমের লেশ মাত্র নেই। বিছানার এপাশ ওপাশ করতে করতে ক্লান্ত সে, কিন্তু মনটা যেন অবাধ্য ঘোড়ার মতো ছুটছে। বারবার হাতের মোবাইলটার দিকে তাকাচ্ছে রিভা। ঠিক এক সপ্তাহ হলেও ফারিসের কোনো খবর নেই। যে মানুষটি এতদিন নিজের 24 ঘন্টায় হাজারবার কল কিংবা মেসেজ দিয়ে অস্থির করে তুলতো, সে আজ 7 দিন ধরে সম্পূর্ণ নিরুদ্দেশ। রিভার জন্য এই নীরবতা মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ অদ্ভুত এক দোটানায় সে আজ বড়ই অসহায়। ফারিসকে তো একসময় সেই বলেছিল যেন বিরক্ত না করে, কিন্তু আজ ফারিসের সে নীরবতায় কেন তার কলিজা ছিঁড়ে দিচ্ছে। নিজের ভেতরের এই অদ্ভুত যুদ্ধের কাছে হেরে গেল রিভা। কাঁপা কাঁপা হাতে দীর্ঘশ্বাস ফেলে সে ফারিসের নাম্বারে কল দিল। রিং বাজছে, একবার দুইবার কোনো সাড়া নেই। রিভা দমে যাওয়ার পাত্রী নয়। সে আবারও কল দিল। এবার ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে এলো ফারিসের শীতল ও গম্ভীর কণ্ঠস্বর। এত রাতে বিরক্ত করার মানে কি? ফারিসের কণ্ঠের এই অচেনা রুক্ষতা রিভাকে তাসের ঘরের মতো ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। ফারিস কখনো তার সাথে এভাবে কথা বলেনি। রিভা আমতা আমতা করে কোনো মতে বলল, সরি ফারিস ভাই, আপনি কি রাগ করে আছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। শুধু ভেসে এলো ফারিসের দীর্ঘ গম্ভীর নিঃশ্বাসের শব্দ। রিভা ব্যাকুল হয়ে আবার বলল, আমার সাথে কি কথাই বলবেন না? ফারিস এক মুহূর্তে নীরবতার পর নির্লিপ্ত গলায় বলল, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো। বলেই ফোনের অপর প্রান্তে একটা কঠোর ঠাঁস শব্দ হলো। কলটা কেটে দিয়েছে ফারিস। সেই তীব্র শব্দে রিভার বুকের ভেতরটা কেঁপে উঠল। ফোনটা হাত থেকে পড়ে যেতে সে ফুঁফিয়ে কেঁদে উঠল। কান্নায় বুক ভেসে যাচ্ছে, চোখে জলে বালিশ ভিজে একাকার। অবসর কাপা হাতে আবারও মোবাইলটা তুলে মেসেজ টাইপ করতে শুরু করলো সে। সরি ফারিস ভাই, আপনাকে আর কখনো কষ্ট দেব না, প্লিজ আমাকে মাফ করে দিন। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঘড়ির কাঁটা তখন ভোর 5টা হবে। রায়দা শেখের বাসার সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। দরজার কলিং বেলটা চাপতে গিয়েও সে হাত সরিয়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে সরাসরি রায়দা শেখের নাম্বারে ডায়াল করলো সে। ওপাশ থেকে রায়দা শেখের ঘুম জড়ানো কণ্ঠস্বর আসতে সৌহার্দ্য শান্ত অথচ নিস্তেজ গলায় বলল, খালামণি, দরজাটা একটু খুলবে প্লিজ? কথাটা শেষ করেই ফোনটা রেখে দিল সে। রায়দা শেখ আধঘুমে দরজা খুলতেই তার বুকটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যের এই চেহারা তিনি ভাবতেই পারেননি। চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, হাতে ব্যান্ডেজ, আর কপালের এক পাশ দিয়ে গড়িয়ে পড়া রক্ত যেন শুকিয়ে একাকার হয়ে আছে। উদ্বিগ্ন হয়ে তিনি আর্তনাদ করে উঠলেন, এ কি অবস্থা তোর? কি হয়েছে আব্বু? এসব কিভাবে হলো? সৌহার্দ্য গম্ভীর মুখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। তার গলার স্বর ভারী আর গমগমে। ডোন্ট প্যানিক খালামণি, তেমন কিছু না, ছোট করে একটা দুর্ঘটনা, ইটস ওকে। বলেই রায়দা শেখের পাশ কাটিয়ে সে সোজা হৃদের রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতরে ঢুকে দরজাটা আলতো করে আটকে দিল সে। সামনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ডের গতি যেন মুহূর্তে 1000 গুণ বেড়ে গেল। বিছানায় হৃদি অঘরে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে তার পরনের পোশাক কিছুটা সরে গেছে। লেডিস টি শার্টের নিচ দিয়ে তার কোমল উদরদেশ অনাবৃত হয়ে আছে। সেই দৃশ্য দেখে সৌহার্দ্যের পুরুষালীর সংযম যেন মুহূর্তে ধুলোয় মিশে গেল। তার চোখের দৃষ্টিতে এক তীব্র নেশার আবেশ ভর করল। সেদিকে তাকিয়ে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, উফ, এই স্টুপিডটা আমাকে পাগল না বানিয়ে যে আর দম নেবে না। বলে ধীরে ধীরে হৃদির দিকে এগিয়ে গেল। তীব্র ব্যাকুলতায় সে হৃদির পাশে গিয়ে বসল। চোখ দুটো শক্ত করে বুজে সে বারবার গভীর দীর্ঘশ্বাস ফেলল, নিজের উত্তাল মনকে শান্ত করার এক ব্যর্থ চেষ্টায়। কিন্তু আজ কোনো বাধাই যেন মানছে না তার অবাধ্য হৃদয়। শেষমেশ নিজেকে আর সামলাতে পারল না সে। হৃদির অনাবৃত উদরে নিজের মুখ ডুবিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। একবার নয়, বারবার কয়েকবার।
এরপর সে ধীরে ধীরে হৃদের একদম কোল ঘেঁষে শুয়ে পড়ল। হৃদের বুকের উষ্ণতায় নিজের মুখটা গুজে দিয়ে দুই হাতে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। কতদিনের জমানো ক্লান্তি, কত না পাওয়া হাহাকার যেন হৃদের শরীরের সেই মায়াবী উষ্ণতায় মুহূর্তে মিলিয়ে যেতে লাগলো। পরম আবেশে সৌহার্দ্য চোখ বুঝল। মনে হলো জীবনের সমস্ত যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফেরার সার্থকতা যেন এই একটি মুহূর্তেই শান্তির মাঝেই লুকিয়ে আছে। ভোরের প্রথম আলো জানালার পর্দা দিয়ে এসে পড়ল ঝিলিকের চোখে মুখে। ঘুমের ঘোর কাটার আগে এসে অনুভব করলো বুকের ওপর ভারী কিছুর অস্তিত্ব। নিঃশ্বাসের সেই পরিচিত উষ্ণ ছোঁয়া হৃদের ভেতরে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। চোখ মেলতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্য তার বুকের ওপর মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়ে আছে সে। হৃদির একটা হাত আলতো করে সৌহার্দ্যের চুলের ভাঁজে জড়িয়ে। এ কি স্বপ্ন? গত রাতেই তো কথা হয়েছে, চট্টগ্রাম আসার কথা তো একবারও বলেনি সে। অবিশ্বাস নিয়ে হৃদি আবার চোখ বুঝল, তারপর খুলল। না, ভুল দেখছে না সে, সত্যি সত্যিই সৌহার্দ্য তার কাছেই। হৃদি ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে উঠল। আঙুলের ডগায় আলতো করে সরিয়ে দিল সৌহার্দ্যের এলোমেলো চুলগুলো। ওকে নিজের বুক থেকে সরাতেও যেন হৃদির মন সায় দিচ্ছিল না, কেমন শান্তিতে ঘুমাচ্ছে। এভাবে কিছুক্ষণ থাকার পর হাত বাড়িয়ে মোবাইলে সময় দেখে হৃদি চমকে উঠল। প্রায় 8টা বেজে গেছে। সে আলতো হাতে সৌহার্দ্যকে সরিয়ে উঠতে গেলে হঠাৎ তার চোখ পড়ল সৌহার্দ্যের কপাল ঘেঁষা ওই ব্যান্ডেজটার দিকে। বুকের ভেতরটা ধক করে উঠল। তার মানে কাল রাতের মনের ভয়টাই সত্যি ছিল, সৌহার্দ্যের কিছু হয়েছে। এজন্যই কাল রাতে ওসব অদ্ভুত কথা বলছিল। উঠে বসতেই আবার তার চোখ গেল হাতের ব্যান্ডেজের ওপর। হৃদি ফুঁফিয়ে কেঁদে উঠল। অঝোর ধারায় কাঁদছে সে। সৌহার্দ্যর কাঁধটা দুই হাতে ধরে জোরে ঝাঁকুনি দিয়ে আর্তস্বরে বলে উঠল, আপনার এমনটা কিভাবে হলো ডাক্তার সাহেব? রাতে আমায় কিছু বললেন না কেন আপনি? হৃদির ঝাঁকানিতে ঘুম ভেঙে গেল সৌহার্দ্যের। দু চোখে ঘোর লাগা ঘুম মেজাজটাও তুঙ্গে। হৃদির দিকে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে ধমকে উঠল সে, স্টুপিড মহিলা, সকাল সকাল মরা কান্না শুরু করে দিয়েছো কেন? শান্তিতে ঘুমাতে দেবে না? সৌহার্দ্য ধমকে হৃদি দমল না, উল্টো আরও ঝুঁকে এসে ধরা গলায় বলল, আগে বলুন এমনটা কি করে হলো? এই জন্যই রাতে আমায় ওইসব কথা বলছিলেন আপনি? এবার সৌহার্দ্য বিরক্তির চরম শিখরে পৌঁছালো। ভ্রু কুচকে খাটের সাথে হেলান দিয়ে উঠে বসলো সে। হৃদির দিকে তাকাতেই তার নজর আটকে গেল। মেয়েটির মায়া ভরা চোখ জোড়া জলে টলমল করছে। একরাশ উদ্বেগ তার পুরো মুখ জুড়ে। হঠাৎই রাগটা পানি হয়ে গেল সৌহার্দ্যর। আলতো করে হৃদির গালের ওপর হাত রাখলো সে। বুড়ো আঙুলের আলতো ছোঁয়ায় মুছে দিল চোখের পানি। স্বরটা অস্বাভাবিক রকমের নরম হয়ে এলো। ডোন্ট ক্রাই হার্ট, ইটস নর্মাল। দেখো, কিছু হয়নি আমার, আই এম ওকে নাও। সৌহার্দ্যর এই আদরের স্বরেও যেন শান্তি দিল না হৃদিকে। গত কয়েকটা দিন ধরে তার মনের ভেতর কেমন যেন একটা অজানা ভয় কুগাইছে। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু সৌহার্দ্য থামিয়ে দিল তাকে। গলার স্বর গম্ভীর করে বলল, 2 দিনের মধ্যে আমরা ঢাকা ব্যাক করছি, তোমার প্রয়োজনীয় সব গুছিয়ে নাও। হৃদি বুঝলো এই মানুষটা তার বদলি করিয়ে ফেলেছে। তাই সে কোনো প্রশ্ন না করে দীর্ঘশ্বাস ছাড়লো সে। একটু উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা চলে গেলে আপনার এখানে ফ্ল্যাটটার কি করবেন? কতগুলো টাকা নষ্ট করলেন বলুন তো? ভাড়া নিলেই তো হতো, ফ্ল্যাট কেনার দরকার ছিল কি? বউয়ের এমন অবুঝ প্রশ্নে সৌহার্দ্য আবারও বিরক্ত হলো। কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, স্টুপিড মহিলা, ঢাকাতে আমার কতগুলো ফ্ল্যাট খালি পড়ে আছে তুমি জানো? আর তুমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে টেনশন করছো। হৃদির মাথায় হঠাৎই দুষ্টু বুদ্ধি খেলে গেল। একটু জ্বালাতন করার জন্য একটা দীর্ঘশ্বাস ফেলে মুখটা গোমরা করে বলল, আপনার তো টাকার পাহাড়, তবুও তো খাওয়ানোর ভয়ে একটা মাত্র বউকে মেনে নেন না। প্যাঁচামুখো লোক একটা। বলেই মুখটা ভার করে নিল। সৌহার্দ্য এবার সত্যি সত্যি বিরক্ত। হৃদের দিকে কপাল কুঁচকে তাকিয়ে ধমক দিয়ে উঠল, স্টুপিড মহিলা, তুমি না খেয়েছো? আর সারাক্ষণ তো মুখ চালাও কিভাবে? মুখ বন্ধ করবে তোমার? বলেই অগ্নির দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। হৃদি সে দিকে পাত্তা না দিয়ে উল্টো রেগে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কোমরে 2 হাত দিয়ে সৌহার্দ্যর দিকে কটমট করে তাকিয়ে বলল, রাতে তো ভালোবাসে মিশিয়ে কথা বলছেন, যেন আমাকে ছাড়া জান চলে যাচ্ছে। রাতে ভালোবাসে দেখান, সকাল হতে এমন ছ্যাঁচড়ার মতো ব্যবহার করছেন কেন? সৌহার্দ্যর বিরক্তির পারদ যেন আরো এক দফা চড়ে গেল। দাঁতে দাঁত চেপে রাগের দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে সে বলল, স্টুপিড মহিলা, ভালোবাসা তো রাতেই দেখাতে হয় না? তাছাড়া তুমি এমনিতে বেশিক্ষণ ভালোবাসা হজম করার মতো মহিলা নও। স্বর সামনে থেকে বলেই পাশ ফিরে শুতে যাবে, তার আগেই হৃদি রাগে দুঃখে গজগজ করতে লাগলো। আমার মতো পিচ্চি একটা মেয়েকে কোন দিক থেকে আপনার মহিলা মনে হয়?
সারাক্ষণ মহিলা মহিলা বলে মুখের ফেনা তুলে ফেলেন। প্যাঁচার মুখওয়ালা বুড়ো লোক। সৌহার্দ্য আর সহ্য করতে না পেরে অগ্নি দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যেতে যেতে বলল, সব দিক থেকেই মহিলা মনে হয়, শুধু মহিলা না, বেয়াদব মহিলা। বলেই ঠাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। হৃদি সেদিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। সকাল প্রায় 11টা। চেম্বারে বসে রোগী দেখায় ব্যস্ত সৌহার্দ্য। হঠাৎ ফোনটা বেজে উঠতে স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গেল তার। ফারিসের ফোন। এক হাতে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো ফারিসের উদ্বিগ্ন কণ্ঠস্বর। সৌহার্দ্য, আমি কালকে হাসপাতালের পার্কিং ফুটেজ ভালো করে চেক করেছি, তবে সেখানে তুই বের হওয়ার আধ ঘন্টা আগের ফুটেজ মিসিং। সৌহার্দ্য এক মুহূর্ত স্থির হয়ে ভাবল। ফোনের ওপাশ থেকে আসা চাঞ্চল্যকর তথ্যটা হজম করে সে শান্ত গলায় বলল, আমার আইডিয়া তাহলে সঠিক, কেউ প্ল্যান করে করছে সবটা। ফারিস উদ্বিগ্ন কণ্ঠে পাল্টা প্রশ্ন করল, হঠাৎ তোকে মারতে চাইছে কেন? এতদিন তো তোর কোনো ক্ষতি করার কোনো কিছু করেনি। তাদের টার্গেট শুধু হৃদিকে আলাদা করা ছিল। সৌহার্দ্য অনেকক্ষণ ভেবে নিয়ে শান্ত গলায় জবাব দিল, ওরা বুঝে গেছে আমার থেকে ওকে ছাড়ানো সম্ভব না। আমার কাছে যেহেতু সব প্রমাণ আছে, ওই ভিডিও এখন ওদের জন্য ভ্যালুহীন হয়ে গেছে। ফারিস দীর্ঘশ্বাস ফেলে সৌহার্দ্যর কথার সাথে সায় দিয়ে বলল, ওকে, তুই সাবধান থাক ভাই। বাড়ির ভেতরে সাপটাকে আপাতত খুঁজে বের করা বেশি জরুরি হয়ে গেছে। ফারিসের সাথে কথা শেষ করে সৌহার্দ্য ফোনটা রাখলো। মাথার ভেতর জমানো হাজারো দুশ্চিন্তার জটগুলো এক নিমিষে ঝেড়ে ফেলে সে আবারও রোগীর দিকে মনোযোগ দিল। কালো স্যুট পরে পায়ের ওপর পা তুলে সোফায় বসে আছে মাঝবয়সী এক লোক। চোখ মুখে তার ধূর্ততার ছাপ। তার ঠিক সামনেই রাগে ফুঁসছে এক যুবক। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে সে। কিছুক্ষণ নীরবতার পর যুবকটি গর্জে উঠল, কতবার বলা হয়েছে আপনাদের সৌহার্দ্যের কোনো ক্ষতি করা যাবে না, তাহলে কেন এমন করলেন? উত্তর দিন, ড্যামিট। মাঝবয়সী লোকটি কিছু বলার আগেই আরেকজন যুবক ঘরে ঢুকে শীতল গলায় বলে উঠল, আমি করিয়েছি এসব। ওই মাদারবোর্ড বেশি বেড়ে গেছে, ওকে মার। কথা শেষ হওয়ার আগেই প্রথম যুবকটি বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কলায় চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমার ভাইকে নিয়ে একটা বাজে কথা বললে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বাস্টার্ড। সামনে বসা মাঝবয়সী লোকটি হাতের ইশারায় ওদের থামিয়ে দিয়ে শীতল স্বরে বলল, মার ওকে। থামবে তোমরা? আর কি ভাই ভাই লাগিয়েছে? তোমার ওই বেয়াদব ভাই যদি জানে তুমি এত অপকর্ম করো, তবে কি তোমাকে ছেড়ে দেবে? হ্যাঁ? আর তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, উনি স্পষ্ট বলেছেন নিজেদের বাঁচার জন্য দরকার পড়লে সৌহার্দ্যকে মরতে হবে। সৌহার্দ্যের হাতে অনেক প্রমাণ চলে গেছে। ওই ধুনোদ্ধর ছেলেকে বাঁচিয়ে রাখলে আমাদের বরবাদ হতে সময় লাগবে না। আর ওই এমপির বাচ্চা তো একটা বদের হাড্ডি। স্টোর একটা ব্যবস্থা দ্রুত করতেই হবে। আমাদের কোটি টাকার মাল পুলিশকে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ। এত সব কথা শুনেও যেন যুবকটির বিন্দুমাত্র হেলদোল হলো না। সে মাঝবয়সী লোকটার চোখের দিকে আঙুল তাক করে কঠোর স্বরে বলল, সৌহার্দ্যের গায়ে একটা পুলের আচরও যদি লাগে, তাহলে আমি আমার বাপকেও ছাড়বো না, মাইন্ডেড। বলেই সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। যুবকটি চলে যেতেই অন্য যুবকটি রাগে হিসিয়ে উঠল, ড্যাড, যেভাবে হোক আমার মিষ্টিকে চাই এন্ড ইন দি কস্ট। ছেলের এমন পাগলামিতে মাঝবয়সী লোকটি বিরক্ত হয়ে বলল, একটা মেয়েকে নিয়ে এত পাগল হচ্ছ কেন? মাথায় রেখো, ওই মেয়েকে আমাদের কেন দরকার? বাবার কথায় যুবকটি যেন রাগের আগুনে জ্বলে উঠল। সামনে যা পেল তাই সজোরে আছাড় দিয়ে চুরমার করে দিল সে। চিৎকার করে বলল, তোমাদের যা চাই সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব, কিন্তু আমার মিষ্টির জন্য কোনো ক্ষতি না হয়। ওর কিছু হলে আমি সব ধ্বংস করে দেব, আগুন জ্বালিয়ে দেবো তোমাদের সাম্রাজ্যের মধ্যে। আর ওই সৌহার্দ্য চৌধুরীকে আমি নিজের হাতে খুন করব, এত কষ্ট করে আগলে রাখা আমার পাখিকে আমার কাছ থেকে চিনিয়ে নেওয়ার জন্য। বলেই সে রাগী পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল থেকে রিভা বোধহয় হাজারবার ফোন করেছে ফারিসকে। প্রতিবারটাই ওপাশ থেকে ভেসে এসেছে সেই পরিচিত বিজি টোন। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল রিভার। রাগে ফুঁসতে ফুঁসতে এক পর্যায়ে বিড়বিড় করে উঠল, নির্লজ্জ এমপি, কার সঙ্গে এত কথা বলছেন আপনি বউ রেখে? বলতে বলতেই আবারও একবার কল দিল সে। এবার রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো ফারিসের গমগমে কণ্ঠস্বর,
কী চাই তোর? শ্বশুরের বিয়াদব মেয়ে, এমন জ্বালিয়ে মারছিস কেন? কাজ করতে দিবি না আমাকে? রিভা এসব ধমকে বিচলিত হওয়ার পাত্রী নয়। রাগে তার শরীর কাঁপছে, ঝনঝনে গলায় বলে উঠল, একটু রাগ দেখিয়েছি বলে পরকীয়া শুরু করে দিয়েছেন ফারিস ভাই? এতক্ষণ কার সাথে কথা বলছিলেন? ওপাশ থেকে ফারিস যেন কিং কর্তব্য বিমূঢ়। সকাল থেকে ফাইল আর মিটিং এর চাপে নিঃশ্বাস ফেলার সুযোগ নেই, আর এই মেয়ে তাকে কিনা বলছে পরকীয়া করছে। প্রচন্ড মেজাজ খারাপ করে ফারিস গর্জে উঠল, পকেট সাইজের ঝড়, তোর বাপের সঙ্গে পরকীয়া করছি। শ্বশুরের বিয়াদব মেয়ে, উল্টো পাল্টা এলিগেশন দিলে থাপড়ে ফোকলা দাঁত ফেলে দেবো। রিভা মুহূর্তেই কাঁদো কাঁদো মুখ বানিয়ে ফেলল। এমপিরা চরিত্রহীন হয় আমি জানি, একদম বিশ্বাস করি না আমি আপনাকে। ফারিস যেন রাগে ফেটে পড়ার অপেক্ষায় ছিল, দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র শ্বশুরের বিয়াদব মেয়ে, তোকে একবার হাতের কাছে পাই, তারপর চরিত্রহীনের ডেফিনেশন বুঝিয়ে দেবো আমি। বলেই সে ঠাস করে ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রিভা একটা ভেঙচি কাটলো। রাগে গজগজ করতে করতে বলল, বুইরা এমপি, আমার মতো একটা পিচ্চি মেয়েকে জোর করে বিয়ে করে এখন আবার ভাব দেখাচ্ছ? একদম বাল্যবিবাহর মামলায় ঠুকে দিব। জনসবাই দাঁড়িয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে ভাষণ দেয়, আর এখন নিজে বাল্যবিবাহ করে বসে আছে। নিজের ওপর অভিমান আর ফারিসের ওপর রাগে দুবদা পা ফেলে রিভা রুমের ভেতর ঢুকে গেল। রাত প্রায় 9টা। সৌহার্দ্যর ফ্ল্যাটের সোফায় গা এলিয়ে টিভি দেখছে হৃদি। আজ সকাল থেকেই মনটা ভীষণ অস্থির। সৌহার্দ্য হাসপাতালে যাওয়ার সময় তাকে এখানে রেখে গেছে। ট্রান্সফারের কারণে হৃদির কলেজ এখন বন্ধ। একা একা সময় কাটানো যে কতটা দুর্বিষহ তা আজ হাড়ে মজ্জায় টের পাচ্ছে সে। ওই বাসায় থাকলে তার সাথে রিভার আড্ডা দেওয়া হতো, ওই বাসায় থাকলে রিভার সাথে আড্ডা দেওয়া যেত। সেই একঘেয়েমি কাটাতে সারাদিন সে ফ্ল্যাটটা গুছিয়েছে। সৌহার্দ্যের পছন্দের খাবারগুলো নিজ হাতে রান্না করে সাজিয়ে রেখেছে। ভেবেছিল দুপুরেই হয়তো সৌহার্দ্য ফিরবে, কিন্তু ঘড়ির কাঁটায় 9টার ঘর পার হয়ে গেলেও সৌহার্দ্যের কোনো সাড়া নেই। অভিমান আর উৎকণ্ঠায় অস্থির হয়ে হৃদি মাত্র ফোনটা হাতে নিয়েছে কল করার জন্য। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতে হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, পরনের কালো শার্টটা ভিজে থকথকে, ফর্সা মুখটা অতিরিক্ত ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে গেছে। মানুষটাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে হৃদির সব রাগ নিমিষে জল হয়ে গেল। সৌহার্দ্য ক্লান্ত দৃষ্টিতে হৃদির দিকে একবার তাকিয়ে নিজের মোবাইলটা আর ল্যাপটপটা তার দিকে এগিয়ে দিল। কোনো কথা না বলে ধীর পায়ে ভেতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে দিল সে। হৃদি উদ্বিগ্ন হয়ে এগিয়ে যেতেই সৌহার্দ্য ভ্রু কুঁচকে তাকালো। তার গলায় বিরক্তির সুর। গোসল করনি? সকালে বসে কেন এখনো? হৃদি খানিকটা আহত হলেও বিরক্ত নিয়ে জবাব দিল, আপনি আমাকে পোশাক আনার টাইম দিয়েছেন? সকাল থেকে ঘরটা গুছিয়ে শরীরটা ঘামে গন্ধ হয়ে যাচ্ছে, জামার জন্য গোসল করতে পারিনি আমি। সৌহার্দ্যের মেজাজ যেন এক মুহূর্তে তিরতিরিয়ে উঠল। সে ধমকের স্বরে বলে উঠল, তোমাকে এসব বাজে বাজে কাজ করতে কে বলেছে? সারাক্ষণ যে সময় এসব কাজে নষ্ট করো, সে টাইমে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না? স্টুপিড! যাও রুমে যাও, কাবার্ডে তোমার সব কিছু রাখা আছে। বলেই ক্লান্তিতে চোখটা বন্ধ করে নিল। হৃদি অবাক হলেও সৌহার্দ্যের মেজাজের পারদ দেখে কিছু বলল না। হৃদি রুমে এসে আলমারিটা খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। আলমারির অর্ধেক অংশ জুড়ে সারিবদ্ধভাবে ঝোলানো শখানেক শাড়ি, সাধারণ সুতির থেকে শুরু করে জমকালো সিল্ক, প্রতিটাই যেন এক একটা শিল্পকর্ম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবগুলোর রং একটাই, কলাপাতা সবুজ। শাড়ির পাশাপাশি ম্যাচিং গয়না থেকে শুরু করে আনুষঙ্গিক সবকিছু এখন নিখুঁতভাবে গুছিয়ে রাখা হয়েছে। এটা দেখে হৃদির চোখ কপালে উঠল। মনে মনে বিরক্তি চেপে সে বিড়বিড় করলো, পেঁচামুখো ডাক্তার আস্ত একটা কলা গাছ তুলে এনে আলমারিতে ভরে রেখেছে। এক রঙের এত শাড়ি কে পরে রে ভাই? হৃদি যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক তখনই সৌহার্দ্য নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। হৃদির শরীর ঘেঁষে দাঁড়িয়ে তার কানের কাছে মুখটা নিয়ে এলো। সৌহার্দ্যের কণ্ঠস্বর এখন এক অদ্ভুত মোহাচ্ছন্ন ঘোর নিয়ে ঝরে পড়ল। পছন্দ হয়নি? সৌহার্দ্যের শরীর থেকে আসা তীব্র উষ্ণতা আর তার নিঃশ্বাস হৃদির উন্মুক্ত ঘাড়ের কাছে এসে মৃদু ঢেউ তুলছে। হৃদি চোখ বুঝলো, তার গলার স্বর কাঁপা কাঁপা শোনালো, এত সব শাড়ি কেন? এখন শাড়ি পরেই থাকতে হবে? সৌহার্দ্য হৃদির আরও একটু কাছে এগিয়ে এলো। এবার তার ফিসফিসে কণ্ঠস্বর আরও গভীর, আরও প্রলুব্ধকর। শাড়ি খুলতে সহজ সুইটহার্ট। কথাটি বলে এসে হৃদির কানের লতিতে আলতো করে একটা কামড় বসিয়ে দ্রুত সরে গেল।
হৃদির নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরে হৃদস্পন্দন দ্রুত লয়ে আছড়ে পড়ছে। তার সর্বশরীরে এক অজানা শিরশিরানি ছড়িয়ে পড়ছে। লজ্জায় হৃদির শ্যামবর্ণের মুখটা যেন রক্তিম বর্ণ ধারণ করলো। সে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আর সৌহার্দ্য একটু দূরে দাঁড়িয়ে শিকারী দৃষ্টিতে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে তার বউকে পর্যবেক্ষণ করছে। হৃদি অস্বস্তি আর উত্তেজনায় দ্রুত হাত বাড়িয়ে আলমারি থেকে একটা সুতির শাড়ি টেনে নিয়ে বাথরুমে ঢুকলো। দরজাটা বন্ধ করে দিয়ে সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফিসফিস করে উঠল, ইস, আমার এই অসভ্য ডাক্তার মোটেও সুবিধার না, একেবারে আস্তে একটা লুতুপুতু। বলেই লজ্জায় সে দুই হাতে নিজের মুখটা ঢেকে ফেলল। হৃদি বাথরুমে চলে যেতেই সৌহার্দ্য একরাশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। নিজের হাতের ঘড়িটা খুলতে খুলতে সে বিড়বিড় করে উঠল, স্টুপিড মহিলা, ধরা ছোঁয়ার আগিয়ে দেখি সব কাঁপুনি শুরু হয়ে যায়। বিছানায় আছোয়া হয়ে ল্যাপটপে ডুবেছিল সৌহার্দ্য। ঠোঁট জোড়া কামড়ে ধরে কপালে চিন্তার ভাঁজ ফেলে সে কোনো এক জটিল কাজে মগ্ন। চারপাশটা যেন তার কাছে অস্তিত্বহীন। ঠিক সেই মুহূর্তে বাথরুমে দরজা খোলার মৃদু শব্দ ভেসে এলো। সৌহার্দ্য স্বাভাবিক ভঙ্গিতেই চোখ খুলল, কিন্তু পরক্ষণেই তার পুরো পৃথিবী যেন থমকে গেল এক সেকেন্ডের জন্য। হৃদস্পন্দনটা বুকের ভেতর প্রচণ্ড ধাক্কা দিয়ে স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে ল্যাপটপটা সশব্দে মেঝেতে আছড়ে পড়ল, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সৌহার্দ্যের। সে যেন এক অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা সেই রমণীর দিকে। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে সে। ঘরের ভেতর বাতাসের চাপ যেন হঠাৎ করেই বেড়ে গেছে। মেঝেতে ল্যাপটপ আছড়ে পড়ার কর্কশ শব্দটা নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। কিন্তু সৌহার্দ্যের স্থির দৃষ্টি অচল। সে হৃদির ওপর থেকে চোখ ফেরাতে পারছে না। তার চোয়াল পাথরের মতো শক্ত, কিন্তু চোখের গভীরে ধিকে ধিকে জ্বলছে এক আদিম অবদমিত আগ্নেয়গিরি। ল্যাপটপের শব্দে সম্মিত ফিরতেই হৃদির চোখে পড়ল সৌহার্দ্যের সেই ভয়ঙ্কর চাইনি। আতঙ্কিত হৃদে এক পা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে শরীরটা ঘেঁষে দিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন খাঁচায় বন্দি কোনো আহত পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। দম আটকে আসছে তার। কাঁপা কাঁপা গলায় কোনো মতে হৃদি বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কি কি হয়েছে? হৃদির করা প্রশ্নটি সৌহার্দ্যের কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। তার দৃষ্টি এখন এক শিকারীর মতো প্রখর। নিখুঁত নিপুণতায় সে শিকারের প্রতিটি স্পন্দন মেপে নিচ্ছে। ভয়ে হৃদি দেওয়ালে পিঠ ঠেকিয়ে গুটিয়ে রইল। মনে হচ্ছে যেন দেওয়ালের সাথে মিশে একাকার হয়ে যাবে। বিছানা ছেড়ে সৌহার্দ্য উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপে যেন এক অদ্ভুত ধীরস্থির ভয়ের ছন্দ। এক পা দুই পা করে সে এগিয়ে এলো হৃদির দিকে। আর সেই প্রতিটি পদক্ষেপের সাথে হৃদির হৃৎপিণ্ড যেন ছাতি ফেটে বেরিয়ে আসতে চাইছে। একদম নিকটে এসে সৌহার্দ্য তার এক হাত হৃদির মাথার পাশে দেওয়ালে রাখলো। এরপর শরীরটা ঝুঁকে আনলো হৃদির ঠিক সামনে। এই মুহূর্তে সৌহার্দ্য যেন নিজের ভেতরে নেই। তার অবাধ্য চাহিনি, তপ্ত নিঃশ্বাস আর সর্বাঙ্গে এক আদিম আকুলতার নেশা ভর করছে। ভয়ে রীতি চোখ দুটো শক্ত করে বুঝে ফেলল। গলার কাছে আটকে থাকা দমটা যেন বেরিয়ে আসতে চাইছে না। শরীরটা থরথর করে কাঁপছে। সৌহার্দ্য তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে যখন হৃদির কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে ঝুঁকে পড়ল, ঠিক সেই মুহূর্তে ঘরের জমাট বাঁধা নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে সশব্দে বেজে উঠল তার ফোনটা। তীক্ষ্ণ সেই ফোন টোনে সৌহার্দ্যের মোহভঙ্গ হলো। যেন এক প্রচণ্ড ঝটকায় সে ফিরে এলো রূঢ় বাস্তবে। দ্রুত চোখ মেলে হৃদির দিকে তাকাতেই তার দৃষ্টিতে ফুটে উঠল এক অদ্ভুত শীতলতা। হৃদির ভয়ের তো জড়সড় দেহলতা আগাগোড়া পর্যবেক্ষণ করে তার কণ্ঠস্বর নেমে এলো একরাশ বিরক্তি আর তাচ্ছিল্যের প্রলেপ। নিজেকে সামলে নিয়ে এসে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল হৃদির কাছ থেকে। গম্ভীর অথচ কর্কশ গলায় ধমকের সুরে বলে উঠল, যাও চেঞ্জ করো, এটা পড়তে হবে না। হৃদি তখনও পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছু ঢুকছে না। এই লোকটাই এখন আলমারি ভর্তি শাড়ি এনে দিয়েছে, আবার এখন নিজেই বলছে পরতে হবে না। শাড়ি খুললে সে পরবেই বাকি। কেমন অদ্ভুত এক লোকের পাল্লায় পড়ল সে। সৌহার্দ্য পিছিয়ে যেতেই হৃদি আটকে রাখা শ্বাসটা ফেলে মিনমিনে গলায়, কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে এখন আমি কি পরব? আপনি তো শুধু শাড়ি এনেছেন। সৌহার্দ্য এবার হৃদির দিকে তাকালো না। চোয়াল শক্ত করে গমগমে স্বরে বলল, কিছু পড়তে হবে না, বের হো রুম থেকে, পোশাকের ব্যবস্থা করে দিচ্ছে, আউট। একটু কাছে গেলে নিঃশ্বাস বন্ধ করে ফেলে স্টুপিড। কথাটা বলেই সে বাথরুমে ঢুকে দরজায় একটা প্রচণ্ড জোরে ধাক্কা দিল।
ঠাস করে বন্ধ হওয়া দরজার শব্দ কেঁপে উঠল হৃদি। সে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রইল। মনে হলো সে কোনো পৃথিবীর মানুষের সাথে নয়, বরং কোনো ভিন গ্রহের প্রাণীর সাথে ঘর করছে। মানুষের মেজাজ যে এতটা অস্বাভাবিক হতে পারে তা সৌহার্দ্যকে না দেখলে সে কল্পনা করতে পারত না। হৃদি নিজের জমাটবদ্ধ রাগটুকু কোনো মতে গিলে ফেলল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এরপর থেকে আর ভুলেও সৌহার্দ্যের সামনে যাবে না। নিজের ইচ্ছা যখন হবে কাছে টানবে, আবার যখন ইচ্ছা হবে ছুঁড়ে ফেলবে। এই লোকই মনে করে নিজেকে। হৃদি রাগে অভিমানে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এদিকে বাথরুমের দরজাটা সজোরে বন্ধ করে সৌহার্দ্য নিজের পরনের শার্টটা খুলে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রবল বেগে পড়তে থাকা শীতল জলের ঝাপটায় সে নিজের ভেতরের এই অবিন্যস্ত অস্থিরতাকে ধুয়ে ফেলার ব্যর্থ চেষ্টা করছে। প্রায় 1 ঘন্টা পার হওয়ার পর ভেজা শরীর নিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে তার চোখ দুটো ঘর জুড়ে হন্য হয়ে বউকে খুঁজলো, কিন্তু রুমটা একদম নিঝুম। তার স্টুপিড বউটা নেই। রাগটা যেন দ্বিগুণ বেড়ে গেল। বের হতে বললে বের হয়ে যাবে, আর একটু কাছে গেলে এমন করতে হবে কেন? তার স্পর্শ কি এই মেয়ের ভালো লাগে না? তীব্র রাগ আর অস্বস্তি নিয়ে সৌহার্দ্য হাতের ফোনটা তুলে কল লিস্ট চেক করলো। সুজনের নামটা ভেসে উঠতেই তার মেজাজটা মুহূর্তে বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, সব সময় একদম ভুল সময় ফোন দেয় এই গাধাটা। রাগে কাঁপতে কাঁপতে সে সুজনকে কল দিল। ওপাশ থেকে সুজন কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সৌহার্দ্য রাগে গর্জে উঠে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ইডিয়েট, তোর টাইমিং সেন্স এত খারাপ কেন? আমার কাছে আর কখনো কল দিবে না। বলে ঠাস করে ফোনটা কেটে দিল। কেন ফোন করেছিল তা জানার সামান্যতম আগ্রহ সে দেখালো না। ওদিকে ফোনটা কানে নিয়ে সুজন তখনও স্থবির হয়ে বসে আছে। একটা জরুরি কথা বলার জন্যই ফোন করেছিল সে, কিন্তু এভাবে অপমানিত হবে ভাবেনি। স্তব্ধতা কাটিয়ে সুজন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ফারিস ঠিকই বলেছে, এটা একটা অদ্ভুত প্রোডাক্টস ভাই। গভীর রাত, ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই। গত 2 দিনে সৌহার্দ্যের ঘুমের রুটিন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। বউটাকে পাশে না পাওয়ার শূন্যতা যেন প্রতিটি মুহূর্তে তাকে অস্থির করে তুলছে। শরীর আর মনের এই একগুঁয়ে জেদের কাছে হার মেনে অবশেষে সে বিছানা ছাড়লো। টলমলো পায়ে অনেকটা ঘোরের মধ্যে সে এসে দাঁড়ালো হৃদির ঘরের দরজায়। হৃদি গভীর ঘুমে আচ্ছন্ন। সৌহার্দ্য নিঃশব্দে গিয়ে বসলো তার পাশে। ঘরের আবছা অন্ধকারে হৃদির ঘুমন্ত মুখটার দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তৃষ্ণার্ত কোনো পথিক ঝর্ণার ধারায় নিজেকে সঁপে দিচ্ছে। হঠাৎ একটু ঝুঁকে হৃদির সারা মুখে অজস্র চুম্বনের চিহ্ন এঁকে দিল সৌহার্দ্য। তাতেও যেন তার দীর্ঘদিনের জমানো শূন্যতা মিটছিল না। উত্তেজনার পারদ চরমে পৌঁছাতে সৌহার্দ্য হৃদির গ্রীবায় মুখ গুজল। আলতো করে নিজের দাঁত বসিয়ে দিল তার নরম ত্বকে। সৌহার্দ্যের এই আকস্মিক ও এলোমেলো স্পর্শে হৃদি ঘুমের ঘোর কাটিয়ে ব্যথায় কোকিয়ে উঠল। যন্ত্রণায় তার শরীরটা একটা মৃদু ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। হৃদির সেই আরতিতে সৌহার্দ্য মুহূর্তে সম্মিত ফিরে পেল। সে দ্রুত মাথা তুলে কামড়ের সেই লালচে দাগটিতে পরম মমতায় পরম ছোট ছোট কয়েকটা চুমু খেলো, যেন ব্যথার চেয়ে প্রশান্তিটা বেশি গাঢ় হয়। হৃদিকে এতটা কাছে পেয়ে সৌহার্দ্যের অস্থিরতা কমল না, বরং তা যেন আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলে উঠল। নিজেকে আর বেশি সময় আটকে রাখা দায় হয়ে পড়েছিল। প্রবল ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে সামলে সে চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো। হৃদির দিকে আর দ্বিতীয়বার তাকালো না, যেন তাকালেই সে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। ছাদের কার্নিশ ঘেঁষে একা দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। একটানা বিষাক্ত ধোঁয়াগুলো নিজের ভেতরে টেনে নিচ্ছে সে, কিন্তু মনের অস্থিরতা কি আর তাতে কমে? বুকের ভেতরটা প্রচন্ড চাপে পিষ্ট হচ্ছে। সৌহার্দ্যের ইচ্ছে করছে অবাধ্য স্টুপিড বউটা এই মুহূর্তে নিজের সাথে পিষিয়ে ফেলতে। সিগারেটের ধোঁয়ায় তো তার মনের এই দহন শান্ত হওয়ার নয়, বরং যেন আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ করে রাগে আর বিরক্তিতে হেসে উঠল, স্টুপিড বেয়াদব মহিলা। সে আবার সিগারেটে একটা গভীর টান দিল, যেন ধোঁয়ার আড়ালে নিজের অসহায়ত্ব লুকাতে চাইছে। বিড়বিড় করে চলল তার ক্ষোভ, বাচ্চাগুলো পড়ার বয়স চলে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে ওরা স্কুলে যেতে যেতে আমাকে দাদার কাতারে পড়তে হবে। এই স্টুপিড বেয়াদব মহিলা সেটা বুঝতেই পারছে না। সকাল প্রায় 9টা। হৃদি ঘুম থেকে উঠে বিছানার পাশে কয়েকটা 3 পিস গুছিয়ে রাখা দেখে বুঝলো সৌহার্দ্য এনেছে। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে সে শাড়িটা বদলে একটা 3 পিস পরে নিল। এরপর রান্নাঘরে গিয়ে দুইজনের জন্য অল্প স্বল্প নাস্তা তৈরি করে ফেললো। সৌহার্দ্যকে ডাকতে গিয়ে সে হঠাৎ থেমে গেল। রাতের কথা মনে পড়তে অভিমান আর ক্ষোভে তার মুখটা ভার হয়ে এলো। মনে মনে ভাবলো, মানুষটা নিজের ইচ্ছে মতো যা খুশি করবে, আর সবটা আমাকেই কেন সহ্য করতে হবে?
হৃদি যখন এমন এলোমেলো ভাবনায় বিভোর, ঠিক তখনই সৌহার্দ্য এসে চেয়ার টেনে বসলো। হৃদি তাকে দেখেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। হৃদির সেই চাহনি আর মুখভঙ্গি দেখে সৌহার্দ্য বুঝে গেল তার বউ বেশ অভিমান করে গাল ফুলিয়ে আছে। সৌহার্দ্য কিছু একটা ভেবে চোখে মুখে বিরক্তি নিয়ে কপাল কুঁচকে হৃদির দিকে তাকিয়ে বলল, এমন গাল ফুলিয়ে রাখার কারণ? রেগে আছে মনে হচ্ছে। সৌহার্দ্যর কথার কোনো জবাব দিল না হৃদি। সে মুখ ভার করে চুপচাপ সৌহার্দ্যর সামনে নাস্তার প্লেট এগিয়ে দিল। সৌহার্দ্য এবার গলা খাকারি দিয়ে হৃদির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, আদর করিনি বলে এইভাবে রেগে আছো? তখন বললেই তো হতো তোমার আদর চাই, তারা নিজেকে এত কষ্টে কন্ট্রোল করতে হতো না। ওকে দেন, রুমে চলো, রাতেরটা দিনে বসিয়ে দিচ্ছে। হৃদি যেন আহাম্মক বনে গেল। সে কখন বলেছে যে ওসব না পাওয়ার কারণে সে রাগ করেছে? লজ্জায় তার দুগাল দাউ দাউ করে জ্বলে উঠল। কেমন ঠোঁটকাটা মানুষ এই লোকটা! রাতে অপমান করে রুম থেকে বের করে দিয়ে এখন নির্লজ্জের মতো নাটক করছে। হৃদি মনে মনে ভাবল, ডাক্তার না হয়ে এই লোকটার অভিনেতা হওয়াই উচিত ছিল। হৃদির সেই রাগে ভাবনার রেশ কাটতে না কাটতে সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে এলো। দিনের বেলাটা কিন্তু রাতের চেয়ে বেটার হবে, তুমি চাইলে। সৌহার্দ্যের বাক্য শেষ হওয়ার আগেই হৃদি দ্রুত এগিয়ে গিয়ে তার হাত দিয়ে সৌহার্দ্যের মুখ চেপে ধরল। লজ্জায় রক্তিম হয়ে ওঠা মুখে বলল, চুপ করুন নির্লজ্জ পুরুষ, দোহাই লাগে, মুখটা বন্ধ করুন। বলে হৃদি হাত সরিয়ে নিয়ে সরে আসতে চাইলে তার আগে সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে হৃদির কোমরে হাত জড়িয়ে তাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। তারপর এক টুকরো পরোটা ছিঁড়ে হৃদির মুখে পুড়ে দিয়ে আলতো স্বরে বলল, কাল তো আমরা ঢাকায় চলে যাব, যাওয়ার আগে এখানে কোথাও ঘুরতে যেতে চাও? ঘুরতে যাওয়ার কথায় হৃদির রাগের মেঘ মুহূর্তে যেন হালকা হতে শুরু করলো। সে দু হাতে সৌহার্দ্যের গলা জড়িয়ে ধরে একরাশ উচ্ছ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, সি বিচে নিয়ে যাবেন? সমুদ্রে দেখতে ইচ্ছে করছে আমার। হৃদির এমন শিশু সুলভ আবদার দেখে সৌহার্দ্যের চোখ মুখে ফুটে উঠল মুগ্ধতার আভা। হৃদিকে খাইয়ে দিতে দিতে সে বলল, ওকে, বিকেলে ডেরি থেকো, হাসপাতালে কিছু ইমার্জেন্সি কাজ আছে, সেগুলো সেরে আসি, দেন নিয়ে যাব। হৃদি মৃদু হেসে মাথা নেড়ে সায় দিল। সৌহার্দ্য হৃদিকে খাইয়ে সাথে নিজেও অল্প খেয়ে বেরিয়ে পড়ল। দুপুর প্রায় দেড়টা। কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমির শরীরটা কেমন যেন ঝিমঝিম করছিল। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। রোদের তেজ আর দীর্ঘ ক্লান্তিতে হঠাৎই তার মাথাটা ঘুরে উঠল। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে একজোড়া শক্তপোক্ত হাত তাকে জড়িয়ে ধরল। সুমি চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে নীল চোখের এক সুদর্শন যুবক, যে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অপরিচিত কারো এমন নিবিড় স্পর্শে সুমির অস্বস্তি বেড়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সামান্য নড়াচড়া করলো, কিন্তু অপর পাশে থাকা যুবকটা যেন হুঁশি নেই। তার দৃষ্টি যেন সুমির মুখাবয়বে আটকে আছে। শাহাবের নিজের ওপর যেন নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। জীবনের এই প্রথম কোনো মেয়ের রূপের মায়ায় সে এভাবে আকৃষ্ট হলো। অন্যদিকে সুমির মেজাজ এমনিতেই খিটখিটে, সামান্যতেই তার মাথা গরম হয়ে যায়। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে তার রাগের পারদ চরমে উঠল। সে দুই হাত জোর করে শাহাবেরকে নিজের থেকে সরিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলে উঠল, বাজে লোকের মতো মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে না, আর এভাবে হাবলার মতো তাকিয়ে আছেন কেন? শাহাবের যেন খানিকটা চমকে গেল, অথচ মেজাজি মানুষ হয়েও আজ সে অদ্ভুত এক কারণে নিজেকে শান্ত রাখলো। গম্ভীর আর শীতল স্বরে সে বলল, ভুল অপবাদ দিবে না মেয়ে, তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি মাত্র। সুমির তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার রাগ যেন আরো দ্বিগুণ হলো। সে তেতে উঠে বলল, আমি আপনাকে বলেছি আমাকে বাঁচাতে, সরেন তো, পথ ছাড়ুন আমার। বলেই সে হনহন করে হাঁটা ধরলো। শাহাবের গম্ভীর কণ্ঠে গলা ছাড়লো, তোমার নামটা বলে যাও মেয়ে। সুমি ঘুরে দাঁড়িয়ে শাহাবিরের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে গেল। শাহাবির সেখানে দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি তখনও সুমির যাওয়ার পথের দিকে। নিজের বুকে হাত দিয়ে সে বিড়বিড় করে বলল, 31 বছরের রেকর্ড যখন তুমি ভেঙে দিলে মেয়ে, তখন তোমার নামটা আমাকে জানতেই হচ্ছে। বলে সানগ্লাসটা চোখে লাগিয়ে সে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। পার্টি অফিসে বসে আছে ফারিস ও সুজন। সুজন এতক্ষণ ফারিসকে গত রাতের ঘটনা বলছিল, কিভাবে সৌহার্দ্যের সাথে জরুরি কাজে কথা বলতে গিয়ে সে অপমানিত হয়েছে। বেচারা ফোন দিয়েছিল একটা রোগীর হিস্ট্রি সম্পর্কে জানতে, তাই তো বললাই না, উল্টে ফোন কেটে দিয়ে ব্লক করে দিয়েছে। ফারিস এতক্ষণ সুজনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে দুষ্টু হেসে সুজনের দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে ভেজাল প্রোডাক্ট বউকে ভুলিয়ে ভালিয়ে বাসটা সেরে ফেলতে হবে। তোর জন্য পারিনি, সত্যি তোর টাইমিং সেন্স জঘন্য। সুজন নাক মুখ কুচকে নিয়ে বলল, তোর বাজে কথা রাখ, সৌহাত করবে বাসর,
সেটা স্বপ্নে হবে, বাস্তবে না। ফারিস বাঁকা হেসে বলল, ওই সালা কি চিজ, সেটা তোর মতো নাদান শিশু বুঝবে না। আমি তো চিন্তা করছি বাচ্চা মেয়েটা ঠিক আছে কিনা। সুজন বিরক্ত হয়ে উঠে যেতে যেতে বলল। তোরা দুজনেই নির্লজ্জ। সুজন চলে যেতেই ফারিসের ফোনটা টুং করে বেজে উঠল। ফারিস ফোন হাতে নিতেই দেখলো রিভার মেসেজ, যা দেখে তার চোখ কপালে উঠে গেছে। নীলজ্জ এমপি, আপনি আমার ফোন ধরছেন না কেন? আমাকে রেখে পরকীয়ার কথা ভাবছেন? ওরকম কিছু ভাবলে আপনার টুনটুনি কেটে দেবো একদম। আপনি আমাকে চেনেন না। মেসেজটা দেখে ফারিসের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল ফারিস। এটা তার কপালে কি জুটলো? তার থেকে এক কাঠি উপরে। ফারিস হতভম্ব হয়ে নিচে পড়ে যাওয়া মোবাইলের দিকে তাকিয়ে রইল। ঘড়ির কাঁটায় বিকেল 4টে ছুঁই ছুঁই। রিদি দরজার দিকে তাকিয়ে দীর্ঘ সময় বসে আছে, অথচ সৌহার্দের আসার নামগন্ধই নেই। শেষমেশ রিদি ধরে নিয়েছে যে আজকের ঘোরাঘুরিটা আর হচ্ছে না। মন খারাপ করে যখন সে নিজের রুমের দিকে পা বাড়াবে, ঠিক তখনই বেজে উঠল তার ফোন। স্ক্রিনে হার্টলেস ডাক্তার নাম দেখে হৃদি দ্রুত কানে ফোনটা তুলল। উপাস থেকে ভেসে এলো সৌহার্দের ক্লান্ত কণ্ঠস্বর। নিচে ওয়েট করছি হার্ট, দ্রুত নিচে নামো। কথা শেষ করেই সংযোগ বিচ্ছিন্ন করে দিল। হৃদির ঠোঁটের কোণে মুহূর্তে এক চিলতে হাসি ফুটে উঠল। দ্রুত একটা 3 পিস জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। ওনা ঠিক করতে গিয়ে হঠাৎ নজর গেল গলার কাছে কিছুটা লালচে ফুলে থাকা দাগটার ওপর। জায়গাটা আলতো করে ছুতেই হালকা ব্যথা অনুভব করলো হৃদি। তার মনে হলো হয়তো কোনো বিষাক্ত পোকা কামড়েছে, যার কারণে সামান্য অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে। তাই সে সৌহার্দের মেডিসিন বক্স থেকে সাধারণ অ্যালার্জির জন্য ব্যবহৃত একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেয়ে নিল। সৌহার্দ সবসময় প্রয়োজনীয় ওষুধগুলো গুছিয়ে রাখে, তাই সেগুলো খুঁজে পেতেও বেগ পেতে হলো না। এরপর আর দেরি না করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দ্রুত নিচে নেমে গেল। নিচে নামতে হৃদির চোখ পড়ল সৌহার্দের দিকে। সৌহার্দ ড্রাইভিং সিটে মাথা এলিয়ে চোখ বুজে বসে আছে। ওর ফ্যাকাশে মুখে একরাশ অস্পষ্ট ক্লান্তি, যেন অনেকগুলো উত্তাল রাতের ধকল তার দু চোখে জমা হয়েছে। হৃদির পায়ের শব্দে এসে চোখ মেলল। হৃদির দিকে এক পলক তাকিয়ে কোনো কথা না বলে যান্ত্রিকভাবে গাড়ির দরজাটা খুলে দিল। হৃদি ভেতরেই বসে চিন্তিত গলায় বলে উঠল, দেখুন না ডাক্তার সাহেব, আমার একটা বিষাক্ত পোকা কামড়েছে মনে হচ্ছে। জায়গাটা কেমন লাল হয়ে আছে, ফুলে আছে, দেখুন না। বলেই সে গলার উন্নাটা একটু নামিয়ে দেখালো। নিজের বউয়ের মুখে বিষাক্ত পোকার কথা শুনে সৌহার্দ উদ্বিগ্ন হয়ে তাকাতেই তার চোখ কপালে উঠল। পর মুহূর্তে খুখু করে কেসে উঠল সে। তার স্টুপিড বউ যে তাকেই আক্ষরিক অর্থে বিষাক্ত পোকা বানিয়ে দিয়েছে তা বুঝতে পেরে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে থমথমে মুখে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে লাগলো। কিন্তু হৃদি নাছোড় বান্দা, সে পোকাটার 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ল। সৌহার্দের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হৃদি বিরক্ত হয়ে আবার বলল, কি বেয়াদব পোকা, কোথায় কামড়টা দিয়েছে দেখেছেন? ইনফেকশন হয়ে গেলে কি হবে? এতক্ষণ বিরক্তি নিয়ে বউয়ের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনে আসছিল সৌহার্দ, কিন্তু শেষমেশ নিজেকে এভাবে অপমানিত হতে দেখে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। বিরক্তিতে ফেটে পড়ে হৃদিকে জোরে ধমকে উঠল, স্টুপিড মহিলা, চুপ করবে তুমি? কামড় দেখে তো বোঝা যাচ্ছে পোকাটা বিষাক্ত না, বরং বেশ ভদ্রভাবেই কামড় দিয়েছে। সো আজে বাজে কথা না বলে মুখটা দয়া করে বন্ধ করো। হৃদি যেন তাতেও থামলো না। পোকা আবার ভদ্রভাবে কামড় দেয় কিভাবে তা হৃদির মাথায় ঢুকলো না। সে আবার বলতে গেল, এবার আর কথা শেষ করতে দিল না সৌহার্দ। রাগে গর্জে উঠে বলল, স্টুপিড, আবার যদি ওই পোকা শব্দটা তোমার মুখে শুনে আমি তোমাকে চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। হৃদি অভিমানে মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলল, উল্লুক একটা, এমন করছে যেন আমি পোকাকে নাও তাকেই বলছি। বলে মুখ বাঁকিয়ে নিল। সৌহার্দ আর চোখে একবার বউয়ের দিকে তাকালো। বুঝতে পারছে অভিমানে মুখটা ফুলিয়ে আছে, তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই মেয়েকে একটু প্রশ্রয় দিলেই সে মাথায় চড়ে বসে। মাথার ভেতর হাজারটা টেনশন নিয়ে কেবল হৃদির মন ভালো করেই সে এই ঘোরার প্ল্যানটা করেছে। অথচ সৌহার্দ নিজে এসব ঘোরার প্রতি কোনো আগ্রহ বা সময় কোনোটি নেই। আজ চট্টগ্রামের শেষ দিন, অনেকগুলো রোগের সিরিয়াল ছিল, সব সামলাতে গিয়ে সে অসম্ভব ক্লান্ত। তবুও হৃদির সকালের অভিমানী মুখটা চোখের সামনে ভেসে উঠতে সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে সে তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে। প্রায় আধা ঘন্টা পথ পেরিয়ে তাদের গাড়ি এসে থামলো সি বিচের সামনে। আকাশ আর সমুদ্রের মিতালি দেখার অপেক্ষায় হৃদির মনটা তখন চঞ্চল। গাড়ি থেকে নামার পর সৌহার্দ ওর ছোট্ট হাতটা নিজের বড় হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে নিল। সমুদ্রের নোনা হাওয়া যেন এক নিমিষেই হৃদির মনের সবটুকু ক্লান্তি ধুয়ে মুছে দিল। সৌহার্দের হাত আলতো করে ছাড়িয়ে হৃদি দৌড়ে গিয়ে দাঁড়ালো জলরাশির ঠিক কিনারায়। পায়ে জুতোটা খুলে পা ডুবিয়ে দিল সমুদ্রের নোনা জলে। দুই হাত মিলে দিগন্তের দিকে তাকিয়ে আছে সে।
সাগরের উদ্দাম বাতাসে হৃদি এলোমেলো চুলগুলো তার মুখাবয়বে লুটোপুটি খাচ্ছে। সমুদ্রের নীল আভা তার চোখের তারা এসে টিকড়ে পড়ছে। হৃদিকে আজ যেন বড্ড বেশি মায়াবী আর জীবন্ত দেখাচ্ছে। সৌহার্দ্য একটু দূরে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছিল হৃদির ওই শিশু সুলভ পাগলামিগুলোর দিকে। তার ঠোঁটের কোণে লেগেছিল এক চিলতে স্নিগ্ধ হাসি, কিন্তু হঠাৎ করেই তার ফোনের যান্ত্রিক শব্দ সেই মুহূর্তের মায়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। বিরক্তির এক তীব্র ঢেউ খেলে গেল তার চোখ মুখে। অনিচ্ছা সত্ত্বেও হৃদের দিক থেকে চোখ সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে সে ফোনটা ধরল। ওপাশের কথাগুলো শোনার সময় তার চোয়াল শক্ত হয়ে এলো। গম্ভীর কণ্ঠে একরাশ বিরক্তি আর অপার অনিচ্ছা মিশিয়ে সে শুধু বলল, I'll be there in half an hour. ঠিক সেই মুহূর্তে হৃদির একটা তীক্ষ্ণ আর্তনাদ বাতাসে ভেসে এলো। সৌহার্দের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। ফোনের ওপাশের গুরুত্ব তখন এক নিমিষে তুচ্ছ হয়ে গেল তার কাছে। পাশ ফিরে তাকাতেই দেখলো হৃদি বালি কামড়ে বসে পড়েছে। যন্ত্রণায় তার মুখটা কুঁকড়ে আছে। সৌহার্দ্য এক মুহূর্ত দেরি না করে কানে ফোন থাকা অবস্থাতেই কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে ব্যাকুলতা ঝরিয়ে এসে জিজ্ঞেস করলো, What happened, sweetheart? হৃদির চোখের কোণে তখন ব্যথা জল চিকচিক করছে। সে কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন না ডাক্তার সাহেব, পায়ে কি যেন বিঁধে গেছে, অনেক ব্যথা করছে। সৌহার্দ্য আলতো করে হৃদির বালিযুক্ত পাটা তুলে নিল নিজের হাঁটুর ওপর। সূক্ষ্ম একটা কাঁটা বিঁধে আছে সেখানে। সৌহার্দ্য হৃদির কপালে আলতো হাত রেখে অভয় দিয়ে বলল, একটু কষ্ট করো লক্ষ্মীটি, জানা মা, এক্ষুনি ঠিক করে দিচ্ছে, ওকে? হৃদি মাথা নেড়ে সায় দিল। সৌহার্দ্য তার কথার চলে হৃদির মনোযোগ অন্যদিকে সরিয়ে রেখে খুব নিপুণ হাতে কাঁটাটা বের করে দিল। এরপর আর তাকে নিচে নামতে দিল না। হৃদি পড়ে যাওয়ার ভয়ে সৌহার্দ্যের কলার জড়িয়ে ধরে মন খারাপ করে মিনমিনিয়ে বলল, আমার তো ঘোরা হলো না, এখনই চলে যাব। সৌহার্দ্য ওর দিকে তাকিয়ে চোখে মুখে বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই বানিয়ে তুমি হাঁটতে পারবে, স্টুপিড মহিলা? হৃদি অভিমানে গাল ফুলিয়ে সৌহার্দ্যের বুকের ভেতর মুখ গুজে দিল। সবটুকু আশা যেন এক লহমায় ফিকে হয়ে গেছে। সৌহার্দ্য ওকে গাড়ির সিটে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কিছু খাবে, নিয়ে আসবো? দূরে ঝালমুড়িওয়ালার পসরা দেখে হৃদির চোখ দুটো যেন ফের ঝিলিক দিয়ে উঠল। সৌহার্দ্যের শার্টের কোণা টেনে আবদারের সুরে বলল, ডাক্তার সাহেব, আমি ঝালমুড়ি খাবো, এনে দিন না প্লিজ। বলেই মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌহার্দ্য ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে ভ্রু কুচকে কিছু বলতে চাইল, এসব খেলে কিন্তু বউয়ের মায়াবী চোখ আর অভিমানী মুখ দেখে কথা মাঝপথে থেমে গেল। সৌহার্দ্য এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে শেষ পর্যন্ত ঝালমুড়িওয়ালার দিকে এগিয়ে গেল। কাগজে মোড়ানো দুটো ঝালমুড়ি নিয়ে এসে হৃদির হাতে দিয়ে ঘড়ির দিকে তাকালো। ব্যস্ততার ছাপ স্পষ্ট ওর কণ্ঠে। দ্রুত শেষ করো, তোমাকে বাসে নামিয়ে একবার হার্ট ফাউন্ডেশনে যেতে হবে। বলেই গাড়িতে উঠে সৌহার্দ্য হৃদির পা দুটো আলতো করে নিজের উরুর ওপর তুলে নিল। কাঁটা ফোটা জায়গাটা গভীর মনোযোগ দিয়ে আলতো করে নিজের বৃদ্ধ আঙ্গুলের সাহায্যে ছুঁয়ে দিচ্ছে। হৃদি নিজের হাত থেকে এক চামচ ঝালমুড়ি সৌহার্দ্যের দিকে এগিয়ে দিতে সৌহার্দ্য কোনো বাক্য ব্যয় না করে ওর দিকে এক পলক তাকিয়ে তা মুখে পুরে নিল। এরপর হৃদির খাওয়া শেষ হতেই সৌহার্দ্য নিজের বুড়ো আঙুল দিয়ে খুব যত্নে হৃদির ঠোঁটের পাশে লেগে থাকা মশলাটুকু মুছে দিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। সেদিনের পর কেটে গেছে এক সপ্তাহ। ঢাকা আসার এক সপ্তাহ পার হয়ে গেছে। হৃদিদের সাথে রিভাও এসেছে। রিভা আসার পর থেকেই ফারিসের সাথে দেখা করার জন্য ছটফট করছে, কিন্তু ফারিস যেন পাথর হয়ে আছে। সে মেয়েটিকে পাত্তাও দিচ্ছে না, উল্টো তার মনে জ্বলছে তীব্র ক্ষোভ। ফারিসের এখনও মনে পড়ে রিভা তাকে ভালোবাসেনি, ভালোবেসেছে অন্য কাউকে। তার মধ্যেও বারবার এই মেয়ে তাকে ইগনোর করছে। সেই স্মৃতি ফারিসের মস্তিষ্কে আগুনের মতো জ্বলে ওঠে। সে মনে মনে পণ করে তাকে যেমন দহনে আগুনে পুড়িয়েছে রিভা, ঠিক তেমন করে সে মেয়েটিকেও জ্বালাবে। শ্বশুরের বেয়াদব মেয়ের কাছ থেকে ভালোবাসি শব্দটা শুনে তারপর এই মেয়েকে কাছে টানবে তার আগে নয়। ওদিকে ড্রয়িং রুমে এক উৎসবমুখর পরিবেশ। ডাইনিং টেবিলে রিভা, পৃথা আর হৃদি বসে গল্পে মশগুল। বাড়ির বড়রা সোফায় বসে টিভির খবরে ব্যস্ত, আর শারহান চৌধুরী তার ভাইয়ের সাথে জরুরি কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন। ঠিক সেই মুহূর্তে ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করল সৌহার্দ্য। দরজা দিয়ে ঢুকতেই তার চোখে দৃষ্টি স্থির হলো ডাইনিং টেবিলের দিকে। সে যেন ঘরের আর সব কিছুকে উপেক্ষা করে নিজের স্টুপিড বউকে খুঁজছিল। হঠাৎ তার চোখ আটকে গেল হৃদির হাসি মুখের দিকে। পৃথার কোনো কথায় সে খিলখিল করে হেসে উঠছে। হৃদির সেই হাসিতে মুগ্ধতা থাকলেও সৌহার্দ্যের মনটা যেন কেমন বিরক্তিতে ভরে উঠল। সে গটগট করে ডাইনিংয়ের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গমগমে স্বরে ডাকলো, সুইটহার্ট, রুমে এসো, ইউর হাজব্যান্ড নিডস ইউ রাইট নাও। সৌহার্দ্যের এই অকপট ঘোষণা শুনে ড্রয়িং রুমের বাতাসে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। বড়রা ইতস্তত বোধ করে খুক খুক করে কেসে উঠলেন। শারহান চৌধুরী রাগে লাল হয়ে গর্জে উঠলেন,
লজ্জা শরম কি সব বাজারে বিক্রি করে দিয়েছো? নির্লজ্জ বেয়াদব ছেলে, বড়রা সামনে তোমার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? বাবার কথায় সোহার্দের ভ্রু কুঁচকে গেল। সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বিরক্তিকর এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আশ্চর্য, আমি আমার বউকে ডেকেছি, এত লজ্জা পর কি আছে? তোমারও তো সমস্যা হলে তুমি তোমার বউকে ডাকো না, আমার বুঝি কেন লাগছো? শাহরান চৌধুরী রাগে লাল হয়ে গর্জে উঠলেন। বেহায়া নির্লজ্জ ছেলে, যাও আমার চোখের সামনে থেকে। বাবার ক্রোধে সোহার্দের চোখে মুখে কোনো বিকার নেই। সে নির্বিকার কণ্ঠে বলল, তোমার চোখের সামনে থাকার আপাতত আমার প্রয়োজন নেই, আমার বউ প্রয়োজন। বউ নিয়ে চলে যাচ্ছে। সোহার্দের এই ঔদ্ধত্যপূর্ণ কথায় শাহরান চৌধুরী চরম বিরক্তিতে নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বললেন, লজ্জাহীন বেয়াদব একটা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে রাগে গজগজ করতে করতে তিনি সোফা ছেড়ে উঠে চলে গেলেন। এদিকে ডাইনিং টেবিলে বসা হৃদির অবস্থা তখন কাহিল। লজ্জায় তার মুখটা টকটকে লাল হয়ে আছে। তার ইচ্ছে করছে মাটি দুভাগ হয়ে যাক আর সে তার ভিতরে ঢুকে পড়ুক। চট্টগ্রাম থেকে ফেরার পর থেকে লোকটা যেন মুখের ওপর কোনো লাগামই নেই, যেখানে সেখানে তাকে এভাবে লজ্জায় ফেলে। সারাদিন এই সুইটহার্ট বলতে বলতে যেন মুখের ফেনা তুলে ফেলে। বড় ছোট কোনো কিছুরই তোয়াক্কা নেই তার। হৃদির মনে হচ্ছে আগের সৌহার্দ্যই বোধহয় ভালো ছিল, অন্তত 1.5 ব্যাটারি বলে রাগারাগি করলে এভাবে প্রকাশ্যে লজ্জিত তো হতো না। হৃদির ভাবনার রেশ কাটতে না কাটতে আবার ভেসে এলো সৌহার্দের সেই গমগমে কণ্ঠস্বর, স্টুপিড মহিলা, কথা কানে যাচ্ছে না, রুমে এসো। এইটুকু বলে কারোর দিকে না তাকিয়ে সে হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। ভোর 6টা। জানালার পর্দা ভেদ করে আসা হালকা আলোয় হৃদির ঘুম ভেঙে গেল। চোখ খুলেই সে ঘরটা একবার ভালো করে দেখে নিল, কিন্তু কোথাও সৌহার্দের উপস্থিতি নেই। চট্টগ্রাম থেকে আসার পর প্রতিদিন ঘুম থেকে জেগে এসে নিজেকে সৌহার্দের বুকের উষ্ণতায় আবিষ্কার করে, কিন্তু আজ বিছানা একদম খালি। মনে হলো এই মানুষটা আজ তার আগেই উঠে পড়েছে। হৃদি নিঃশব্দে বিছানা ছাড়ল, অজু সেরে নামাজটা পড়ে নিল পরম শান্তিতে। তারপর খুব যত্ন করে গুছিয়ে রাখলো ঘরটা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখতে দেখতে যখন সে চুলে হাত দিল, ঠিক সেই মুহূর্তে রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো সৌহার্দ্য। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, শরীরে জিমের পোশাক। দেখে মনে হচ্ছে শরীরচর্চা শেষ করে সবেই ফিরল। হৃদি আয়ের চোখে একবার তাকালো তার দিকে। বুকের ভেতরটা অদ্ভুত এক অভিমানে মোচড় দিয়ে উঠল, তবুও সে নিজেকে সামলে নিল। সৌহার্দ্য কোনো কথা বলল না। নিষ্পৃহ ভঙ্গিতে হৃদির পাশ কাটিয়ে এসে পানির বোতলটা ড্রেসিং টেবিলে রাখলো। এরপর শুধু ঘড়ির দিকে তাকালো সে। তারপর তোয়ালিটা কাঁধে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। হৃদির মনে হলো লোকটা যেন তাকে ঘুণাক্ষরেও দেখতে পাচ্ছে না। সৌহার্দ্য বাথরুমে ঢুকে গেলে হৃদি দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে সৌহার্দ্যের পোশাকগুলো বের করে বিছানায় সুন্দর করে সাজিয়ে রাখলো। এরপর ধীর পায়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল সে। কাল রাত থেকে এই মানুষটা তার সাথে একটা শব্দ উচ্চারণ করেনি। কাল সন্ধ্যার রুমে ডেকেছিল, কিন্তু হৃদি তখন সবার সামনে ওভাবে বলায় রাগ করে আর আসেনি। তারপর থেকে এই নীরবতার দেওয়াল। সেই কখন থেকে পৃথা বিছানা ছাড়ার জন্য আরবানের সাথে এক প্রকার লড়াই করে যাচ্ছে, কিন্তু আরবান তাকে ছাড়ার পাত্র নয়, বরং সে যেন আরও জেদি হয়ে উঠেছে। এক হাতে পৃথার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন আলগা হলেই পৃথা হারিয়ে যাবে। আরবানের এই গাঢ় আলিঙ্গনে পৃথা কিছুটা অস্বস্তিতেই পড়ে গেল। তবুও মিনমিনে কণ্ঠে আর্জি জানালো, প্লিজ ছাড়ুন না, অনেক দেরি হয়ে যাচ্ছে, কলেজে যাওয়ার সময় হয়ে এলো। ওইদিকে হৃদি আর ভাবি একা একা হাতে সবটা সামলাচ্ছে, ওরা কি ভাববে বলুন তো? আরবান চোখ না খুলে পৃথার শরীরের উষ্ণতা আরও নিবিড়ভাবে অনুভব করলো। কিছুটা আলসেমি মেশানো কণ্ঠে সে বলে উঠল, কেউ কিচ্ছু ভাববে না, আর 10টা মিনিট প্লিজ, একটু ঘুমাতে দাও, তারপর না হয় উঠে যেও। কিন্তু পৃথা এবার আর আরবানের কথায় কান দিল না। সে জানতো আরবানের এই বায়নায় গা ভাসানো মানে আজ আর বিছানা ছাড়া হবে না। এক প্রকার জোর করেই সে আরবানের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার এই সিদ্ধান্তে আরবান মনে মনে কিছুটা বিরক্ত হলেও মুখে কোনো কথা বলল না। বিছানা ছেড়ে উঠে পৃথা পেছন ফিরে আরবানের দিকে তাকালো। অগোছালো চুলে শুয়ে থাকা আরবানের সে অভিমানী মুখের দিকে তাকিয়ে তার ভীষণ হাসি পেল। এই লোক সবসময় এমন করে। পৃথা সেদিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, তারপর রুম থেকে বের হয়ে গেল। আমিনা খালার সাথে হাসি ঠাট্টায় মেতে রান্নাঘরে ব্যস্ত ছিল হৃদি। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়লো পৃথা, দুহাতে জড়িয়ে ধরলো তাকে। হৃদি একটু নাক মুখ কুঁচকে বিরক্তির ভান করে বলল, আমার এত সুন্দর একটা ভাই থাকতে তুই কেন আমার সাথে এসে এমন ঘেঁষাঘেঁষি করছিস? একদম বেয়াদব মেয়ে, শর্ত। পৃথা মুখটা বাঁকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, তুই ইদানিং স্যারের সাথে থেকে থেকে একদম ওনার মতোই হয়ে যাচ্ছিস, একদম ছোটকাটা কথা বলিস।
হৃদি ঘুরে দাঁড়ালো, তার চোখ মুখে কিছুটা অস্থিরতা। বলল, সত্যি কথা বললেই দোষ। এখন তাড়াতাড়ি কর ভাই, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। তার উপর ডাক্তার সাহেব আজ আবার একটা ক্লাস টেস্ট নেবেন বলে শুনলাম। হৃদির কথা শুনে পৃথা বাঁকা হাসল। বাহ, বর টিচার হলে যে কি সুবিধা! পড়া, প্রশ্ন, পরীক্ষার ডেট সব যেন হাতের মুঠোয়। কপাল লাগে ভাই, কপাল। পৃথার খোঁজা হৃদির মনটা দমে গেল। সে কিছুটা অভিযোগের সুরেই বলল, কপাল না ছাই, আমি কত করে বললাম টেস্টের পড়াগুলো অন্তত একটু বলে দিতে। সে তো বললই না, উল্টো শুনিয়ে দিল আমি নাকি ক্লাসে সব থেকে খারাপ ছাত্রী, আমার হাতে নাকি রোগী সেফ না। কথাগুলো বলে হৃদির মনটা খারাপ করে নিল। পৃথা হৃদির দিকে তাকিয়ে মনে মনে ভাবল, স্যার তো ভুল কিছু বলেনি। তুই যে পরিমাণ পড়াচোর তাতে তো স্যার ঠিকই বলেছেন। কিন্তু মুখে এসে হৃদিকে সান্ত্বনা দিয়ে বলল, ধুর পাগলি, স্যারের কথায় মন খারাপ করতে হবে না। তুই যে ভালো করিস সেটা উনি বোঝেন, শুধু মুখে বলেন না। সান্ত্বনা সুরে হৃদিকে আশ্বস্ত করে পৃথা ঝটপট হাতে নাস্তাগুলো গুছিয়ে নিল। হঠাৎ কিছু মনে পড়তে সে হৃদির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা, একটা কথা ভেবেছি। সুমিকে আজকাল কেমন যেন লাগছে না? সারাদিন কেমন মনমরা হয়ে থাকে, কি যেন একটা হয়েছে ওর। হৃদিও যেন তার মনের কথাটাই শুনল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও একদম তাই মনে হচ্ছে। কথায় কথায় নাস্তাগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে এক কাপ গরম কফি হাতে নিয়ে হৃদি ধীর পায়ে এগিয়ে গেল সৌহার্দের ঘরের দিকে। সৌহার্দ্য তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতামগুলো নিখুঁতভাবে আটকে নিচ্ছে। হৃদি ঘরে ঢুকতেই সে আর চোখে একবার তাকালো। তারপর হৃদির হাতের কফির কাপটা নিজের হাতে নিয়ে এক চুমুক দিয়ে শীতল গলায় বলল, রেডি হয়ে নাও, আমার লেট হচ্ছে। হৃদি কিছুটা থমকে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আমার জন্য দেরি করতে হবে না, আপনি বরং বেরিয়ে পড়ুন, আমি পৃথার সাথে চলে যাব। সৌহার্দের কপালে তৎক্ষণাৎ বিরক্তির ভাঁজ পড়ল। সে হৃদির দিকে কড়া চোখে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, স্টুপিড, যেটা বলছিস সেটা করো, নাকি আমার সব কথার অবদ্ধতা করবে বলে ঠিক করে নিয়েছ? হৃদি মুখটা ভার করে নিল, তার চোখের কোণায় অভিমানের ছায়া। সে নিচু গলায় বিড়বিড় করল, আপনি তো বললেন আপনার দেরি হচ্ছে, তাই তো বললাম। সৌহার্দ্য কোনো কথা বলল না। সে নিজের পারফিউমের বোতলটা তুলে নিয়ে স্প্রে করলো। তারপর ধীর পায়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে থমকে দাঁড়ালো। হৃদির দিকে তাকিয়ে গমগমে স্বরে বলল, আজকে টেস্টে একটা টপিকও যদি ভুল হয় তবে কিন্তু মার মিস হবে না, মনে থাকে যেন। কথাটা বলেই সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। তার পদশব্দ মিলিয়ে যেতেই হৃদি দীর্ঘশ্বাস ফেলে মুখটা মুচড়ে বিড়বিড় করে উঠল, আমার মিস হবে না। খুবই শ্লোক একটা, প্রশ্নটা অন্তত আগে ভাগে বলে দিলেই তো পারতেন, ভালো করে শিখে নিতাম। প্রফেসর জামাই পেয়ে লাভটা হলো কি তাহলে? আমার নামেই প্রফেসর, কাজে যেই লাভ সেই কদু। বলে বিরক্তিতে গাল ফুলিয়ে সেও তৈরি হওয়ার জন্য আলমারির দিকে এগিয়ে গেল। ক্যাম্পাসের মাঠের এক কোণে তিন বান্ধবী হৃদি, সুমি আর পৃথা। ক্লাসের চাপ কাটিয়ে সবেমাত্র তারা একটু হাত ছড়ার সুযোগ পেয়েছে, কিন্তু সুমির মুখটা দেখে বোঝা যাচ্ছে ভেতরে কোনো একটা দহন চলছে। হৃদি কৌতূহলী চোখে সুমির দিকে তাকিয়ে আলতো করে হাত ধরল ওর, নরম স্বরে বলল, কিরে জানো, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখছি মনটা একদম ভার করে আছিস, কি হয়েছে বলবি তো? সুমি একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো, বিষণ্ণ গলায় বলল, বাবার জেদ আর কমাতে পারছে না রিদি, বিয়ের জন্য বড্ড চাপ দিচ্ছে। ছেলে নাকি আমাদের কলেজেরই একজন ডাক্তার, আজ দেখা করতে বলেছে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করার কথা ভাবতেই পারছি না, কিন্তু বাবাকে কিছুতেই বোঝাতে পারছি না রে। হৃদি ভ্রু কুচকে একটু ভেবে বলল, তুই না বলি তোর বাবার বন্ধুর ছেলে? সুমি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই হাসপাতালেরই কার্ডিওলজিস্ট সৌহার্দ্য স্যারের মতো হবে হয়তো। হৃদি সান্ত্বনা সুরে বলল, আরে পাগলি, দেখা করলে কি বিয়ে করতে হবে নাকি? আগে দেখ না মানুষটা কেমন, যদি মনের মতো না হয় তবে সরাসরি বলে দিবি তুই অন্য কাউকে ভালোবাসিস, ব্যাস সব ঝামেলা চুকে যাবে। এত জটিল ভাবছিস কেন? পৃথা পাশে বসে মাথা নাড়ালো, একদম ঠিক বলেছি রিধি, আগে পরিস্থিতিটা দেখ, তারপর সিদ্ধান্ত নিস। তিনজনের এই গভীর আলোচনার মাঝে হঠাৎ একটি ছেলে এগিয়ে এসে হৃদির দিকে একটি খাবারের বক্স বাড়িয়ে দিল। ছেলেটি হাসি মুখে বলল, ডক্টর ম্যাম, সৌহার্দ্য স্যার পাঠিয়েছেন, আপনাকে বলেছেন এটা খেয়ে নিতে। হৃদি হকচকিয়ে গেল। সুমি পৃথার হাসি দেখে তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। পৃথার সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে টিপ্পনি কাটল, বাপরে, এমন আগলে রাখা জামাই থাকলে কার না ভালো লাগে ভাই।
সুমিও হাসতে হাসতে যোগ দিল। একদম, স্যারের তো দেখি নজর সবসময় তোর দিকে। বাবা ক্লাসে যেমন করে তাকিয়ে থাকে মনে হয় তোর তার বউ কেউ চুরি করে নিয়ে যাবে। রিদি কোনো কথা না বলে শুধু লজ্জা ঢাকার চেষ্টায় চটজলদি বক্সটা খুলে ফেললো। বাড়িতে বেরোনো তারায় আজ সকালে ঠিকমতো নাস্তা করা হয়নি তার। সৌহার্দ্য ঠিক কিভাবে বুঝে গেল যে সে না খেয়ে বেরিয়ে এসেছে, তা ভেবে রিদির বুকের ভেতরটা অদ্ভুত এক উষ্ণতায় ভরে গেল। বান্ধবীদের সাথে খাবারটা ভাগ করে নিতে নিতে সে মনে মনে হাসলো। সৌহার্দ্য বাইরে যতই রাগী হোক, তার ভেতরের এই যত্নটুকু রিদির সব অভিমান ধুয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুমির থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসার সময় পৃথা হঠাৎ থামলো, রিদির দিকে তাকিয়ে বলল, তোর ভাইয়ের সাথে একটা জরুরি কথা আছে, তুই একটু দাঁড়া, আমি দেখা করে আসছি। বলেই পৃথা হাসপাতালের দিকে এগিয়ে গেল। রিদি করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট পেরিয়ে গেল। ক্লান্তিতে যখন রিদি একটু আনমনা, ঠিক তখনই করিডোরের এক পাশে সৌহার্দ্যের চেম্বারটি তার চোখে পড়ল। দুষ্টুমির এক ঝলক হাসি খেললো রিদির ঠোঁটের কোণে। সে পা টিপে টিপে চেম্বারের সামনে গেল। বাইরে সে অপেক্ষামান ছেলেটির কাছ থেকে সিরিয়াল নাম্বারটি ম্যানেজ করে নিল। কিছুক্ষণ পর নিজের নামে ডাক আসতেই সে বুক ফুলিয়ে ভেতরে ঢুকে পড়ল। সৌহার্দ্য তখন মনোযোগ দিয়ে প্রেসক্রিপশন লিখছিল। মাথা না তুলেই গম্ভীর স্বরে বলল, না আমার বয়স বলুন। হৃদি টেবিলের দিকে এগিয়ে গিয়ে মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মিসেস সৌহার্দ্য চৌধুরী। নামটা শোনা মাত্রই সৌহার্দ্যের কলম থেমে গেল। ভ্রু কুঁচকে এসে মুখ তুলে তাকালো। হৃদিকে সেখানে দেখে তার চোখ সরু হলো, কিন্তু মুখে কোনো বিস্ময় প্রকাশ না করে সে আবার স্বাভাবিকভাবে নির্বিকার স্বরে বলল, সমস্যা কি? হৃদির ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসিটা ঝুলিয়ে বলল, বুকে ব্যথা করছে ডাক্তার সাহেব। সৌহার্দ্য আর এক মুহূর্ত বসলো না, চেয়ার ছেড়ে উঠে দ্রুত হৃদির কাছে চলে এলো। নিমিষের মধ্যে সে হৃদির কোমরটা টেনে নিজের শরীরের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। গলায় বোলানো স্থেতস্কোপটি হাতে নিয়ে সে হৃদির বুকের উপর রাখলো, কিন্তু তার দৃষ্টি হৃদির চোখের গভীরতায় আটকে ছিল। সৌহার্দ্যের এই আকস্মিক ও উষ্ণ স্পর্শে হৃদের হৃৎপিণ্ড যেন ধকধক করে উঠল। সে চোখ বন্ধ করে ফেলে কাঁপা গলায় বলল, প্লিজ ছাড়ুন ডাক্তার সাহেব। সৌহার্দ্য তার নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, কেন ছাড়বো? ডাক্তার তো রোগী দেখছে, ভুল কিছু কি করলাম? হৃদি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে লজ্জায় রাঙা হয়ে বলল, ছি, আপনি একদম লুচ্চা ডাক্তার, কেউ এইভাবে রোগী। কথা শেষ করতে পারল না সে। লজ্জায় তার কণ্ঠ বুঝে এলো। সৌহার্দ্য তার মুখটা হৃদির কানের খুব কাছে নিয়ে এলো। সেই উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় হৃদির শরীর কেঁপে উঠল। সৌহার্দ্য ফিসফিস করে বলল, আমি শুধু আমার একান্ত রোগীকে এইভাবে দেখি, শুধু এইভাবে না, ওরা অনেকভাবেই দেখতে চায়। ওটাকে দেখাতে ইচ্ছুক মিসেস সৌহার্দ্য? কথাটা বলেই সে হৃদির দুই গালে দুটো গাঢ় চুমু খেলো। তারপর আলতো করে তার ঠোঁটের কোণে একটি চুমু খেতে হৃদির সারা শরীর শিউরে উঠল। সে নিজের অজান্তেই সৌহার্দ্যের শার্টটা শক্ত করে খামচে ধরল। সৌহার্দ্য মৃদু বিরক্তি আর ভালোবাসার সংমিশ্রণে বলল, স্টপ ইট। আই, কাঁপুনি বন্ধ করো। আজ রাতে যদি তুমি নিঃশ্বাস বন্ধ করেও মরে যাও, তবুও তোমাকে আমি ছাড়ছি না, মনে রাখো মিসেস সৌহার্দ্য। কথাটা বলে হৃদির নাকে আলতো করে একটা কামড় দিল। তারপর আলতো হাতে হৃদির কিছুটা এলোমেলো হয়ে যাওয়া হিজাবটা ঠিক করে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, যেতে পারবে নাকি আমি পৌঁছে দেবো? হৃদি নিজেকে কিছুটা সামলে নিয়ে ধীর স্বরে বলল, পারবো, পৃথা বাইরে আছে। সৌহার্দ্য হৃদিকে ছেড়ে দিয়ে নিজের শার্ট ঠিক করতে করতে চেয়ারে বসলো। তারপর নির্বিকারভাবে বলল, ঠিক আছে, যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, সে তোমাদের নামিয়ে দিয়ে আসবে। হৃদি মাথা নেড়ে সায় দিয়ে এক মুহূর্তের জন্য সৌহার্দ্যের দিকে তাকালো। তারপর লাজুক পায়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। ফারিস পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই রিভা এসে তার গলা জড়িয়ে ঝুলে পড়ল। রিভা কাল রাতে সৌহার্দ্যের সাথে এসেছে। সৌহার্দ্য একটা দরকারে ফারিসের কাছে আসবে শুনে ভাইয়ের পিছু নিয়েছে। ফারিস বিরক্তির ভান করে বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, তোরা আমার উপর থেকে এভাবে বান্দারের মতো ঝুলাছিস কেন? রিভা মুখ বাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতন করে বলল, নীলজ্জ এমপি সাহেব, আমাকে ইগনোর করছেন কেন? একটা ফুটফুটে মেয়ের প্রতি এত অবিচার আল্লাহ সইবে না কিন্তু। ফারিসের ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু সে তা কঠোরভাবে চেপে রাখলো। ধমক দিয়ে বলল, এই শ্বশুরের বেয়াদব মেয়ে, নাম আমার গায়ে থেকে, বলে একটা চড় মেরে তোর ফোকলা দাঁত ফেলে দেবো। ফারিসের হুমকিতে রিভা কানা করেও পাত্তা না দিয়ে বরং গলা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আদুরে কণ্ঠে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না চুনু মুনুর ফাপা। বলেই ঝপাঝপ কয়েকটি চুমু খেয়ে নিল ফারিসের গালে।
ফারিস যেন পাথর হয়ে গেল। তাকে এমন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রিভা দুষ্টুমি ভরা গলায় বলল, কি হলো ফারিস ভাই, আপনি কি ফিট হয়ে গেলেন? আমি কি ভাইয়াকে ডাকবো? রিভার কথায় ফারিস যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলো। সে তেতে উঠে বলল, পকেট সাইজের ঝড়, এই মুহূর্তে আমার তোর ভাইকে নয় তোকে দরকার বলেই ফারিস রিভার ওয়েস্টে নিজের ওষ ডুবিয়ে দিল। তাদের এলোমেলো আর উষ্ণ পরস্পর্শে মুহূর্তে রিভাকে দিশেহারা করে তুলল। সে রিভাকে দুহাতে ফারিসের পিঠের শার্ট খামচে ধরে তার আবেগী স্বরে বলতে লাগলো, দুজনের উষ্ণ নিঃশ্বাসে ঘরের বাতাস যখন ভারী হয়ে উঠেছে ঠিক তখনই ফারিসের ফোনটা বেজে উঠল। ফারিস সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে রিভায় মগ্ন হলো। ওষ্ঠের ভাঁজে নিজের ওষ্ঠ রেখেই সে হাত বাড়ালো রিভার জামার পিঠের চেন বরাবর, কিন্তু ফোনটা আবার চিৎকার করে বেজে উঠল। বিরক্তিতে ফারিসের চোয়াল শক্ত হয়ে এলো। রিভার থেকে একটু সরে এলো। ফোনের স্ক্রিনে সুজনের নামটা দেখে রাগে বিড়বিড় করে বলল, সৌভাগ্য একদম ঠিক কাজ করে, বিয়াদবটাকে ব্লক করে দেওয়া উচিত। নিজে তো বিয়ে করবে না, কাউকে বউ নিয়ে শান্তিতে থাকতে দেবা। বলেই ফোনটা কেটে দিয়ে ফারিস ফিরতেই দেখলো লজ্জায় রিভার পুরো মুখটা লাল টমেটোর মতো হয়ে আছে। ফারিস ধীর পায়ে এগিয়ে এসে রিভাকে নিজের বুকের ভেতর মিশিয়ে নিল। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, শ্বশুরের বিয়াদব মেয়ে, এবার আমাকে সিরিয়াস করে এখন লজ্জা পাচ্ছিস কেন? রিভা ফারিসের বুকের মাঝে মুখ গুজে ফিসফিস করে বলল, ফারিস ভাই, একদম বাজে কথা বলে লজ্জা দিবেন না। ইস, আমার বুঝি লজ্জা করে না? ফারিস শব্দ করে হেসে দিয়ে বলল, তোর যে লজ্জা আছে তার প্রমাণ তো আজ হাতে নাতে পেলাম। বলেই সে আবার ঝুঁকে রিভার ওষ্ঠের ভাঁজে নিজের ওষ্ঠ গুজে দিল। দীর্ঘ এক চুম্বনে রিভাকে আচ্ছন্ন করে দিয়ে তাকে ছেড়ে দিয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, পকেট সাইজের ঝড়, আমার বাচ্চার মা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে না। দ্রুত পায়ে ফারিস ঘর থেকে বেরিয়ে এলো। রিভা লজ্জায় আর আবেশে নিজের দু হাতে মুখ ঢেকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কান দুটো তখনও লজ্জায় রঙে যাচ্ছে। কলেজের ব্যস্ততা শেষে রিভা ও পৃথা গল্প করতে করতে গেটের দিকে এগিয়ে আসছিল। পৃথা হঠাৎ হৃদির দিকে ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি রে, তোকে ছেড়ে কিছু সময়ের জন্য একটু আলাদা হয়েছিলাম, ফিরে দেখি তুই গায়েব। তোকে খুঁজতে খুঁজতে আমার পাগল হওয়ার দশা। কোথায় গিয়েছিলি তুই? হৃদি খানিকটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, কোথায় যাব? একটু ওয়াশরুমে গিয়েছিলাম। পৃথা যেন ছাড়ার পাত্রী নয়। সম্মিত চোখে তাকিয়ে ছোট করে বলল, ও আচ্ছা, কিন্তু আমি তো সেদিকেও খুঁজেছি, পেলাম না তো তোকে। হৃদির কপালে চিন্তার ভাঁজ পড়ল। পৃথা এখন সিআইডির মতো জেরার উপর জেরা করছে। সত্যি বলতে সে যে কি পরিমাণ পচাবে সেটা হৃদি ভালো করেই জানে। সে কোনো উত্তর না দিয়ে চুপ মেরে রইল। পরিস্থিতির মোড় ঘোরাতে চট করে বলল, আরে চল তো ভাই, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। কথা মতো দুজনে গাড়ির দিকে এগিয়ে গেল। হৃদি গাড়ির দরজা খুলবে এমন সময় হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক অচেনা ভারী আর গম্ভীর কণ্ঠস্বর। কেমন আছেন মিষ্টি ম্যাডাম? কণ্ঠস্বরটি এত রহস্যময় ছিল যে হৃদি থমকে গেল। সে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী এক সুদর্শন পুরুষ। লোকটার চোখ দুটো অদ্ভুত, ঠিক যেন বিড়ালের মতো তীক্ষ্ণ। হৃদি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অদ্ভুতভাবে মনে হলো এই সম্বোধনটা মিষ্টি ম্যাডাম সে যেন আগেও কোথাও শুনেছে। হৃৎপিণ্ডের গতি যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু স্মৃতি হাতটাই সে জায়গাটা মনে করতে পারল না। দিদি কিছু বুঝে ওঠার আগেই আবার ভেসে এলো সে একই কণ্ঠস্বর, কিছুটা ধীর আর গম্ভীর। ম্যাডাম, ম্যাডাম কি খুব তাড়া আছে বাড়ি ফেরার?